নমস্কার। গল্পের বাগিচায় আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের সমুদ্র থেকে তুলে আনা কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই নিবেদন। আজ আমাদের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর কাহিনী রক্তমুখী নীলা। ভাষ্য পাঠে আমি রচনা, গল্প পাঠে রমানাথ নিয়োগীর ভূমিকায় অগ্নিশ, মহারাজা রমেন্দ্র সিংহের ভূমিকায় সিদ্ধার্থ, অজিত বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় রাহুল এবং ব্যোমকেশ বক্সীর ভূমিকায় অভিক। শব্দগ্রহণ ও আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণ অগ্নিশ। শুরু হচ্ছে আজকের গল্প ব্যোমকেশ বক্সীর রক্তমুখী নীলা। টেবিলের ওপর পা তুলে ব্যোমকেশ পা নাচাচ্ছিল। খোলা খবরের কাগজটা তার কোলের ওপর ছড়ানো। শ্রাবণের কর্মহীন সকালে দুজনে বাড়িতে বসে আছি। গত 4 দিন ঠিক এভাবেই কাটছে। আজকেও এই বৃষ্টি ভেজা ধূসর দিনটা এভাবেই কাটবে ভাবতে ভাবতে বিমর্ষ হয়ে পড়েছিলাম। ব্যোমকেশ কাগজে মগ্ন, তার পা ইচ্ছে মতন নাচিয়েই চলেছে। আমি চুপ করে সিগারেট টেনে চলেছি। কারোর মুখে কোনো কথা নেই। কথা বলার অভ্যেসটা কেমন যেন ক্রমে ছুটে যাচ্ছে। কিন্তু চুপ করে দুজনে কতক্ষণ বসে থাকা যায়? শেষে যা হোক কিছু একটা বলবার জন্য বললাম, কি খবর কিছু আছে? ব্যোমকেশ চোখ তুলল না, শুধু বলল, খবর গুরুতর। দুজন দাগী আসামি সম্প্রতি মুক্তি লাভ করেছেন। একটু উৎসাহিত হয়েই জিজ্ঞাসা করলাম, কে তারা? একজন হচ্ছেন শরৎচন্দ্রের চরিত্রহীন, তিনি মুক্তি লাভ করেছেন বিচিত্রা নামক টকি হাউসে। আরেকজনের নাম শ্রীযুক্ত রমানাথ নিয়োগী, ইনি মুক্তি লাভ করেছেন আলিপুর জেল থেকে। 10 দিনের পুরনো খবর, তাই আজ কালকে তো দয়া করে জানিয়েছেন। বলে সে রাগে ও হতাশায় কাগজটা ফেলে উঠে দাঁড়াল। বুঝলাম সংবাদের অপ্রাচুর্যে বেচারা ভেতরে ভেতরে ধৈর্য হারাচ্ছে। অবশ্য আমাদের পক্ষে নিষ্কর্মা অবস্থাই স্বাভাবিক, কিন্তু তাই বলে এই বর্ষার দিনে তাজা মুড়ি চাল ভাজার মতো সংবাদপত্রে 2-1 গরম গরম খবর থাকবে না, এটাই বা কেমন কথা? বেকারের দল বেঁচে থাকবে কিসের আশায়? তবু নাই মামার চেয়ে তো কানা মামা ভালো। বললাম, আচ্ছা, শরৎচন্দ্রের চরিত্রহীনকে তো চিনি, কিন্তু রমানাথ নিয়োগী মহাশয়ের সঙ্গে পরিচয় নেই। কে তিনি? ব্যোমকেশ ঘরময় পারিচারি করল। জানলা দিয়ে বাইরে বৃষ্টির ঝাপসা আকাশের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, নিয়োগী মহাশয় নিতান্ত অপরিচিত নয়। কয়েক বছর আগে তার নাম খবরের কাগজে খুব বড় বড় অক্ষরেই ছাপা হয়েছিল, কিন্তু সাধারণ পাঠকের স্মৃতি এত কম যে 10 বছর আগের কথা মনে থাকে না। তা ঠিক, কিন্তু আমার প্রশ্নের উত্তর তো পেলাম না ভাই। কে তিনি? তিনি একজন চোর। না, ছিঁচকে চোর নয়, ঘটি বাটি উনি চুরি করেন না। তার নজর কিছুটা উঁচু। ওই তোমার মারিত গন্ডার, লুটিত ভাণ্ডার। বুদ্ধিও যেমন অসাধারণ, সাহসও তেমনি অসীম। ব্যোমকেশ শখের দীর্ঘশ্বাস ফেলল। বুঝলে অজিত, আজকাল আর এরকম লোক পাওয়া যায় না। বললাম, দেশের দুর্ভাগ্য, সন্দেহ নেই, কিন্তু তার নাম বড় বড় অক্ষরে খবরের কাগজে উঠেছিল কেন? কারণ শেষ পর্যন্ত তিনি ধরা পড়ে গিয়েছিলেন এবং প্রকাশ্য আদালতে তার বিচারও হয়েছিল। দশ বছর হয়ে গেল, কিন্তু এখনো ঘটনাগুলো বেশ মনে আছে।
তখন আমি সবেমাত্র এই কাজ আরম্ভ করেছি, তোমার সঙ্গে দেখা হওয়ারও আগে। দেখলাম উদাসভাবে বলতে আরম্ভ করে সে নিজেই নিজের স্মৃতিতে আটকে পড়েছে। বর্ষার দিনে যখন অন্য কোনো মুখরোচক খাবার হাতের কাছে নেই, তাই স্মৃতির কথাই চলুক। এই ভেবে আমি বললাম, গল্পটা বলো, শুনি। ব্যোমকেশ বলল, দেখো, সেরকম গল্প কিছু নেই, তবে ব্যাপারটা আমার কাছে একটা কারণে রহস্যময় হয়ে আছে। পুলিশ খেটেছিল খুব এবং বাহাদুরিও দেখিয়েছিল অনেক, কিন্তু আসল জিনিসটি উদ্ধার করতে পারেনি। আসল জিনিসটা কি? তবে বলি শোনো। সে সময় কলকাতা শহরে হঠাৎ জহরত চুরির খুব ধুম পড়ে গিয়েছিল। আজ জওহরলাল হীরালালের দোকানে চুরি হচ্ছে, কাল দত্ত কোম্পানির দোকানে চুরি হচ্ছে, এই রকম ব্যাপার। দিন 15-র মধ্যে 5খানা বড় বড় দোকান থেকে প্রায় 3-4 লক্ষ টাকার হীরা জহরত লোপাট হয়ে গেল। পুলিশ সজোরে তদন্ত লাগিয়ে দিলে। তারপর একদিন মহারাজ রমেন্দ্র সিংহের বাড়িতে চুরি হলো। মহারাজ রমেন্দ্র সিংহের পরিচয় দিয়ে তোমায় অপমান করব না অজিত। বাঙালির মধ্যে তার নাম জানে না এমন লোক কমই আছে। যেমন ধনী তেমনই ধার্মিক। তার মতো সহৃদয় দয়ালু লোক আজকালকার দিনে বড় একটা দেখা যায় না। সম্প্রতি তিনি একটু বিপদে জড়িয়ে পড়েছেন। কিন্তু সে থাক, ভালো ভালো জহরত সংগ্রহ করা তার একটা শখ ছিল। বাড়িতে দোতলার একটা ঘরে তার সংগৃহীত জহরতগুলি কাচের শোকেসে সাজানো থাকত। সতর্কতার অভাব ছিল না। সেপাই, শান্তি, চৌকিদার অষ্টপ্রহর পাহারা দিত। কিন্তু তবু একদিন রাত্রিবেলা চোর ঢুকে 2জন চৌকিদারকে অজ্ঞান করে তার কয়েকটা দামি জহরত নিয়ে পালালো। মহারাজের সংগ্রহে একটা রক্তমুখী নীলা ছিল, সেটা তার অত্যন্ত প্রিয়। নীলাটাকে মহারাজ নিজের ভাগ্যলক্ষ্মী বলে মনে করতেন এবং সর্বদা আঙুলে পড়ে থাকতেন। কিন্তু কিছুদিন আগে সেটা আংটিতে আলগা হয়ে গিয়েছিল বলে খুলে রেখেছিলেন। বোধহয় ইচ্ছা ছিল শ্যাকরা ডাকিয়ে মেরামত করে পরে আবার আঙুলে পড়বেন। তা চোর সেই নীলাটাও নিয়ে গিয়েছিল। নীলা সম্বন্ধে তুমি কিছু জানো কিনা বলতে পারি না। নীলা জিনিসটা হিরে, তবে নীল হিরে। অন্যান্য হীরের মতো কিন্তু কেবল ওজনের ওপরই এর দাম হয় না। অধিকাংশ সময়, অন্তত আমাদের দেশে, নীলার দাম ধার্য হয় এর দৈব শক্তির উপর। নীলা হচ্ছে শনি গ্রহের পাথর। এমন অনেক শোনা গেছে যে পয়মন্ত নীলা ধারণ করে কেউ কোটিপতি হয়ে গেছে, আবার কেউ বা রাজা থেকে ফকির হয়ে গেছে। নীলার প্রভাব কখনো শুভ, কখনো বা ঘোর অশুভ। একই নীলা যে সকলের কাছে সমান ফল দেবে তার কোনো মানে নেই। একজনের পক্ষে যে নীলা মহাশুভকর, অন্যের পক্ষে সেই নীলাই সর্বনেশে হতে পারে। তাই নীলার দাম তার ওজনের উপর নয়, বিশেষত রক্তমুখী নীলার। 5 রতি ওজনের একটা নীলার জন্য আমি একজন মারোয়ারিকে 11,000 টাকা দিতে দেখেছি। লোকটা যুদ্ধের বাজারে চিনি আর লোহার ব্যবসা করে ডুবে গিয়েছিল। তারপর, কিন্তু সে গল্প আর একদিন বলবো। দেখো, আমি কুসংস্কারাচ্ছন্ন গোঁড়া হিন্দু নই। ভূত প্রেত, মারণ উচাটন বিশ্বাস করি না। কিন্তু রক্তমুখী নীলার অলৌকিক শক্তির উপর আমার অটল বিশ্বাস। সে যাক, যা বলছিল। মহারাজ রমেন্দ্র সিংহের নীলা চুরি যাওয়াতে তিনি মহা হইচই বাঁধিয়ে দিলেন। তার প্রায় 25-30 হাজার টাকার মণিমুক্ত চুরি গিয়েছিল। কিন্তু তার কাছে নীলাটা যাওয়াই সবচেয়ে মর্মান্তিক। তিনি ঘোষণা করে দিলেন যে চোর ধরা পড়ুক আর না পড়ুক, তার নীলা যে ফিরিয়ে এনে দিতে পারবে তাকে তিনি 2,000 টাকা পুরস্কার দেবেন। পুলিশ তো যথাসাধ্য চেষ্টা করছিলই, এখন আরো উঠে পড়ে লেগে গেল। পুলিশের সবচেয়ে বড় গোয়েন্দা নির্মলবাবু তদন্তের ভার গ্রহণ করলেন। নির্মলবাবুর নাম বোধহয় তুমি শোনোনি। সত্যিই বিচক্ষণ লোক। তার সঙ্গে আমার সামান্য পরিচয় ছিল। এখন তিনি রিটায়ার করেছেন। যা হোক,
নির্মলবাবু তদন্ত হাতে নেওয়ার 7 দিনের মধ্যেই জহরত চোর ধরা পড়ল। চোর আর কেউ নয়, এই রমানাথ নিয়োগী। তার বাড়ি খানা তল্লাশ করে সমস্ত চোরাই মাল বেরোলো, কেবল সেই রক্তমুখী নীলাটা পাওয়া গেল না। তারপর যথাসময়ে বিচার শেষ হয়ে রমানাথ 12 বছরের জন্য জেলে গেল। কিন্তু নীলার সন্ধান তখনও শেষ হলো না। রমানাথ কোনো স্বীকারোক্তি করলে না, শেষ পর্যন্ত মুখ টিপে রইল। ওদিকে মহারাজ রমেন্দ্র সিংহ পুলিশের পেছনে লেগে রইলেন। পুরস্কারের লোভে পুলিশ অনুসন্ধান চালিয়ে যেতে লাগলো। রমানাথ জেলে যাওয়ার মাস 3 পরে নির্মলবাবু খবর পেলেন যে নীলাটা রমানাথের কাছেই আছে। কয়েকজন কয়েদি নাকি দেখেছে। জেলে পুলিশের গুপ্তচর কয়েদি ছদ্মবেশে থাকে, তা তো জানোই। তারাই খবর দিয়েছে। খবর পেয়ে নির্মলবাবু হঠাৎ একদিন রমানাথের সেলে গিয়ে খানা তল্লাশ করলেন, কিন্তু কিছুই পাওয়া গেল না। রমানাথ তখন আলিপুর জেলে ছিল। কোথায় যে নীলাটা সরিয়ে ফেললে কেউ খুঁজে বার করতে পারলে না। সেই থেকে নীলাটা একেবারে লোপাট হয়ে গেছে। পুলিশ অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছে। মন্দ প্রবলেম নয়, এলাচের মতো একটা নীল রঙের পাথর। একজন জেলের কয়েদি সেটা কোথায় লুকিয়ে রাখলে? কেসটা যদি আমার হাতে আসতো, একবার চেষ্টা করে দেখতুম। 2000 টাকা পুরস্কারও ছিল। ব্যোমকেশের কথা আটকে গেল। সিঁড়ির ওপর পায়ের শব্দে আমি সোজা হয়ে উঠে বসে বললাম, লোক আসছে ব্যোমকেশ, বোধহয় মক্কেল। ব্যোমকেশ কান পেতে শুনে বলল, বুড়ো লোক, দামি জুতো, এই বর্ষাতেও মচমচ করছে। সম্ভবত গাড়ি মোটরে ঘুরে বেড়ান, সুতরাং বড় মানুষ, একটু খুঁড়িয়ে চলেন। অজিত, তাও কি সম্ভব? জানলা দিয়ে গলা বাড়ি দেখো তো, প্রকাণ্ড একখানা রোলস রয়েস সামনে দাঁড়িয়ে আছে কিনা। ঠিক ধরেছি তাহলে। কি আশ্চর্য যোগাযোগ অজিত! যার কথা হচ্ছিল সেই মহারাজ রমেন্দ্র সিংহ আসছেন। কেন আসছেন জানো? আমি উৎসাহের সাথে বললাম, হ্যাঁ জানি জানি জানি, খবরের কাগজে পড়েছি। তার সেক্রেটারি হরিপদ রক্ষিত সম্প্রতি খুন হয়েছে, সেই বিষয়ে হয়তো। দরজায় টোকা পড়ল। দরজা খুলে ব্যোমকেশ, আসুন মহারাজ, বলে সে লোকটাকে সম্মানের সঙ্গে ভেতরে নিয়ে এলো। ইদানিং খবরের কাগজে তার অনেক ছবি দেখে থাকলেও আসল মানুষটাকে এই প্রথম চাক্ষুষ দেখলাম। সঙ্গে কোনো লোক লস্কর আড়ম্বর নেই, অত্যন্ত সাদাসিধে ধরনের মানুষ, কিছুটা রুগ্ন, পায়ের একটু দোষ থাকতে একটু খুঁড়িয়ে চলে। বয়স বোধ করি 60 পার হয়ে গেছে, কিন্তু বার্ধক্যের চিহ্নমাত্র তার মুখখানাকে কুৎসিত করতে পারেনি। বরং একটা স্নিগ্ধ প্রসন্নতা মুখটাকে উজ্জ্বল করে তুলেছে। মহারাজ একটু হেসে ব্যোমকেশের দিকে তাকালেন। তার দৃষ্টিতে অবাক ভাব প্রকাশ পেল। বললেন, আপনার ভাব দেখে মনে হচ্ছে আপনি আবার প্রতীক্ষাই করছিলেন। আমি আসবো সেটা কি আগে থেকে অনুমান করেছিলেন নাকি? ব্যোমকেশ হাসল। এত বড় সৌভাগ্য আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু আপনার সেক্রেটারির মৃত্যুর কোনো কিনারাই যখন পুলিশ করতে পারলে না, তখন আশা হয়েছিল হয়তো মহারাজ স্মরণ করবেন। কিন্তু আসুন, আগে বসুন। মহারাজ চেয়ারের ওপরে বসে আস্তে আস্তে বললেন, হ্যাঁ, আজ প্রায় 5 দিন হয়ে গেল, পুলিশ তো কিছুই করতে পারল না। তাই ভাবলাম যদি আপনি কিছু করতে পারেন। হরিপদর উপর আমার একটা মায়া জন্মে গিয়েছিল। তাছাড়া তার মৃত্যুর ধরনটাও এমন ভয়ঙ্কর। অবশ্য সে সাধু লোক ছিল না, কিন্তু আপনারা তো জানেন এই রকম লোককে সৎপথে আনবার চেষ্টা করা আমার একটা খেয়াল। আর সব দিক থেকে দেখতে গেলে হরিপদ নেহাতি মন্দলোক ছিল না। কাজকর্ম খুবই ভালো করত, আর কৃতজ্ঞতাও যে তার অন্তরে ছিল সে প্রমাণও আমি অনেকবারই পেয়েছি। ব্যোমকেশ বলল, মাফ করবেন, হরিপদবাবু সাধু লোক ছিলেন না
এই খবর তো জানতাম না। তিনি কোনো দুষ্কার্য করেছিলেন? মহারাজ বললেন, সাধারণে যাকে দাগি আসামি বলে সে ছিল তাই। অনেকবার জেল কেটেছিল। শেষবার জেল থেকে বেরিয়ে যখন আমার কাছে... দয়া করে সব কথা গোড়া থেকে বলুন। খবরের কাগজের বিবরণ আমি পড়েছি বটে, কিন্তু তা এত সম্পূর্ণ যে কিছুই ধারণা করা যায় না। আপনি মনে করুন আমরা কিছুই জানি না। সব কথা আপনার মুখে স্পষ্টভাবে শুনলে ব্যাপারটা বোঝবার সুবিধা হবে। মহারাজ বললেন, বেশ, তাই বলছি। আন্দাজ মাস 6 কথা হবে। ফাল্গুন মাসের মাঝামাঝি হরিপদ প্রথম আমার সঙ্গে দেখা করতে এলো। আগের দিন জেল থেকে বেরিয়েছে। আমার কাছে কোনো কথাই গোপন করলে না। বললে আমি যদি তাকে সৎপথে চলবার একটা সুযোগ করে দিই তাহলে সে আর বিপথে যাবে না। তাকে দেখে তার কথা শুনে দয়া হলো। বয়সও বেশি নয়, 40-এর নিচেই হবে, কিন্তু এরই মধ্যে বার কয়েক জেল খেটেছে। শেষবারে চুরি, জালিয়াতি, নাম বাড়িয়ে পরে দস্তখতে টাকা নেওয়া ইত্যাদি কয়েকটা গুরুতর অপরাধে লম্বা মেয়াদ খেটেছে। দেখলুম অনুতাপও হয়েছে। জিজ্ঞাসা করলাম, কি কাজ করতে পারো? বললে, লেখাপড়া বেশি শেখবার অবকাশ পাইনি। 19 বছর থেকেই ক্রমাগত জেল খাটছি। তবুও নিজের চেষ্টায় শর্ট হ্যান্ড টাইপিং শিখেছি। যদি দয়া করে আপনি নিজের কাছে আমাকে রাখেন, প্রাণ দিয়ে আপনার কাজ করব। হরিপদকে প্রথম দেখেই তার উপর একটা মায়া জন্মে গিয়েছিল। কি জানি কেন এই জাতীয় লোকের আবেদন আমি অবহেলা করতে পারি না। তাই যদিও আমার শর্ট হ্যান্ড টাইপিস্টের দরকার ছিল না, তবুও 50 টাকা মাইনে দিয়ে তাকে নিজের কাছেই রাখলাম। তার আত্মীয় স্বজন কেউ ছিল না। কাছেই একখানা ছোট বাসা ভাড়া করে থাকতে লাগলো। কিছুদিনের মধ্যেই দেখলুম লোকটি অসাধারণ কর্মপটু আর বুদ্ধিমানও। যে কাজ তার নিজের নয় তাও এমন সুচারুভাবে করে রাখে যে কিছুই বলার থাকে না। এমনকি ভবিষ্যতে আমার কি দরকার হবে তাও আগে থেকে আন্দাজ করে তৈরি করে রাখে। মাস 2 যেতে না যেতেই সে আমার কাছে একদম অপরিহার্য হয়ে উঠল। হরিপদ না হলে আমার কোনো কাজই চলে না। এই সময় আমার প্রাচীন সেক্রেটারি অবিনাশবাবু মারা গেলেন। আমি তার জায়গায় হরিপদকে নিযুক্ত করলাম। এই নিয়ে আমার আমলাদের মধ্যে একটু মন কষাকষি হয়েছিল বটে, কিন্তু আমি সেসব গ্রাহ্য করিনি। সবচেয়ে উপযুক্ত লোক বুঝেই হরিপদকে সেক্রেটারির পদ দিয়েছিলাম। তারপর গত 4 মাস ধরে হরিপদ খুব দক্ষতার সঙ্গেই সেক্রেটারির কাজ করে এসছে। কখনো কোনো কাজে ত্রুটি হয়নি। নিম্নতন কর্মচারীরা মাঝে মাঝে আমার কাছে নালিশ করত, কিন্তু সেসব নিতান্তই বাজে নালিশ। হরিপদর নামে কলঙ্ক পড়েছিল বটে, জেলের দাগও সহজে মেটে না, কিন্তু শেষ পর্যন্ত তার চরিত্র যে একবারে বদলে গিয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। আমার মনে হয় অভাবের তাড়নাতেই সে অসৎ পথে গিয়েছিল, তাই অভাব দূর হবার সঙ্গে সঙ্গে তার দুষ্প্রবৃত্তিও কেটে গেল। আমাদের জেলখানা খটু জলে এই ধরনের কত লোক যে বেরোয় তার সংখ্যা নেই। সে যা হোক, গত মঙ্গলবারে যে ব্যাপারটা ঘটল তা একেবারে অভাবনীয়। খবরের কাগজে অল্প বিস্তর বিবরণ তো আপনারা সবাই পড়েছেন, তাতে যোগ করার মতো আমার বিশেষ কিছু নেই। সকালবেলা খবর পেলুম হরিপদ খুন হয়েছে। পুলিশে খবর পাঠিয়ে নিজে গেলুম তার বাসায়। দেখলুম শোবার ঘরের মেঝে সে মরে পড়ে আছে, রক্তের চারিদিক ভেসে যাচ্ছে। হত্যাকারী তার গলায় এমনভাবে ভয়ঙ্করভাবে কেটেছে যে ভাবতেও আতঙ্ক হয়। গলার নলি কেটে চিরে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আপনারা অনেকে হত্যাকাণ্ড নিশ্চয়ই দেখেছেন, কিন্তু এমন পাশবিক নৃশংসতা কখনো দেখেছেন বলে আমার মনে হয় না। এই পর্যন্ত বলে মহারাজ যেন সেই ভয়ঙ্কর দৃশ্যটা চোখের সামনে আরেকবার দেখতে পেয়ে শিউরিয়ে চোখ বুঝলেন। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, তার দেহে আর কোথাও আঘাত ছিল না? মহারাজ বললেন, ছিল। তার বুকে একটা ছুরির আঘাত ছিল। ডাক্তার বলেন ওই আঘাতই মৃত্যুর কারণ। গলার আঘাতগুলো তার পরের, অর্থাৎ হত্যাকারী প্রথমে তার বুকে ছুরি মেরে তাকে মর্মান্তিকভাবে আহত করে, তারপর তার গলা ওইভাবে ছিন্ন ভিন্ন করেছে। কি ভয়ঙ্কর নিষ্ঠুরতা! ভাবুন তো, আমি শুধু ভাবি কি উন্মত্ত আক্রোশের বশে মানুষ তার মনুষ্যত্ব বিসর্জন দিয়ে এমন হিংস্র জন্তুতে পরিণত হয়। কিছুক্ষণ আর কোনো কথা হলো না। মহারাজ বোধহয় মানুষ নামক জীবের অমানসিক দুষ্কৃতি করবার
অফুরন্ত শক্তির কথাই বোধহয় ভাবতে লাগলেন। ব্যোমকেশ ঘাড় হেট করে চিন্তায় মগ্ন হয়ে রইল। হঠাৎ ব্যোমকেশের সেই আধবোঝা চোখের দিকে আমার নজর পড়ল। সঙ্গে সঙ্গে আমিও উত্তেজিত হয়ে উঠলাম। সেই দৃষ্টি আমি বহুবার দেখেছি, ভুল হবার নয়। ব্যোমকেশ কোথাও একটা সূত্র পেয়ে গেছে। মহারাজ অবশেষে মৌন ভঙ্গ করে বললেন, আমি যা জানি আপনাকে বললাম। এখন আমার ইচ্ছে পুলিশ যা পারে করুক, সেই সঙ্গে আপনিও আপনার পক্ষ থেকে কাজ করুন। এত বড় একটা নৃশংস হত্যাকারী যদি ধরা না পড়ে তাহলে সমাজের পক্ষে বিশেষ আশঙ্কার কথা। আপনার কোনো আপত্তি নেই তো? কিছু না, পুলিশের সঙ্গে আমার ঝগড়া নেই, বরঞ্চ বিশেষ প্রণয় আছে। আপত্তি কিসের? আচ্ছা, হরিপদ শেষবার ক বছর জেল খেটেছিল আপনি জানেন? মহারাজ বললেন, হরিপদর মুখে শুনেছিলাম আইনের কয়েক ধারা মিলিয়ে তার 14 বছরের জেল হয়েছিল, কিন্তু জেলে শান্তশিষ্টভাবে থাকলে কিছু সাজা মাফ হয়ে থাকে, তাই তাকে 11 বছরের বেশি খাটতে হয়নি। ব্যোমকেশ বেশ আনন্দের সাথে বলল, বেশ চমৎকার। হরিপদ সম্বন্ধে আপনি আর কিছু বলতে পারেন না? মহারাজ বললেন, আপনি ঠিক কোন ধরনের কথা জানতে চান বলুন, দেখি যদি কিছু বলতে পারি। মৃত্যুর 2-4 দিন আগে তার আচার ব্যবহারে এমন কিছু লক্ষ্য করেছিলেন কি যা ঠিক স্বাভাবিক নয়? হ্যাঁ, লক্ষ্য করেছিলাম। মৃত্যুর 3-4 দিন আগে একদিন সকালবেলা হরিপদ আমার কাছে বসে কাজ করতে করতে হঠাৎ অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে। তার ভাব দেখে মনে হয় যে কোনো কারণে সে খুব ভারী ভয় পেয়েছে। সে সময়ে আর কেউ আপনার কাছে ছিল না? মহারাজ একটু ভেবে বললেন, সে সময় কতগুলো ভিক্ষার্থীর আবেদন আমি দেখছিলাম। যতদূর মনে পড়ে একজন ভিখারি তখন সেখানে উপস্থিত ছিল। ও, তার সামনেই হরিপদ অসুস্থ হয়ে পড়ে? হ্যাঁ। একটু চুপ করে ব্যোমকেশ বলল, যাক, আর কিছু অন্য সময়ের কোনো বিশেষ ঘটনা স্মরণ করতে পারেন না? মহারাজ প্রায় 5 মিনিট গালে হাত দিয়ে বসে চিন্তা করলেন, তারপর বললেন, একটা সামান্য ঘটনা মনে পড়ছে, নিতান্তই অবান্তর ঘটনা, তবুও বলছি যদি আপনার সাহায্য হয়। আপনি বোধহয় জানেন না, কয়েক বছর আগে আমার বাড়ি থেকে একটা দামি নীলা চুরি যায়। জানি বই কি। জানেন? তাহলে তো এও নিশ্চয়ই জানেন যে নীলাটি ফিরে পাবার জন্য আমি 2000 টাকা পুরস্কার ঘোষণা করেছিলাম। হ্যাঁ, তাও জানি, তবে সে ঘোষণা এখনো বলবৎ আছে কিনা সেটা জানি না। ঠিক এই প্রশ্নই হরিপদ করেছিল। তখন সে আমার টাইপিস্ট, সবেমাত্র কাজে ঢুকেছে। একদিন হঠাৎ জিজ্ঞাসা করল, মহারাজ, আপনার যে নীলাটি চুরি গিয়েছিল সেটা এখন ফিরে পেলে আপনি কি 2000 টাকা পুরস্কার দেবেন? তার প্রশ্নে কিছু আশ্চর্যই হয়েছিলাম, কারণ এতদিন পরে নীলা ফিরে পাবার আর কোনো আশাই ছিল না। পুলিশও আগেই হাল ছেড়ে দিয়েছিল। আপনি হরিপদর প্রশ্নের কি উত্তর দিয়েছিলেন? বলেছিলাম যদি নীলা ফিরে পাই নিশ্চয়ই দেব। ব্যোমকেশ তড়াক করে উঠে দাঁড়িয়ে বলল, মহারাজ, আমি যদি আজ ওই প্রশ্ন করি তাহলে কি সেই উত্তরই দেবেন? মহারাজ অবাক হয়ে তাকিয়ে থেকে বললেন, হ্যাঁ, নিশ্চয়ই। আপনি হরিপদর হত্যাকারীর নাম জানতে চান? মহারাজ কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলেন, তারপর বললেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি হরিপদর হত্যাকারীর নাম জানেন নাকি? জানি, তবে তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা আমার কাজ নয়, সে কাজ পুলিশ করুক। আমি শুধু তার নাম বলে দেব, তারপর তার বাড়ি তল্লাশ করে প্রমাণ বের করা বোধহয় শক্ত হবে না। অভিভূত কণ্ঠে মহারাজ বললেন, কিন্তু এই যে ভেলকিবাজির মতো মনে হচ্ছে, সত্যি আপনি তার নাম জানেন? কি করে জানলেন? আপাতত অনুমান মাত্র, তবে অনুমান মিথ্যে হবে না। হত্যাকারীর নাম হচ্ছে রমানাথ নিয়োগী। রমানাথ নিয়োগী নামটা বেশ পরিচিত মনে হচ্ছে। হবারই তো কথা। বছর 10 আগে ইনি আপনার নীলা চুরি করে জেলে গিয়েছিলেন, সম্প্রতি জেল থেকে বেরিয়েছেন। মনে পড়েছে, কিন্তু সে হরিপদকে খুন করবে কেন? হরিপদর সঙ্গে তার কি বা সম্বন্ধ? সম্বন্ধ আছে, পুরনো কয়েকটা নথি ঘাঁটলেই সেটা বেরুবে। কিন্তু মহারাজ, বেলা প্রায় 11টা বাজে, আর আপনাকে ধরে রাখবো না। বিকেল 4টের সময় যদি দয়া করে আবার পায়ের ধুলো দেন তাহলে সব জানতে পারবেন, আর হয়তো নীলাটাও ফিরে পেতে পারেন। আমি ইতিমধ্যে সব ব্যবস্থা করে রাখবো।
হতভম্ব মহারাজকে বিদায় দিয়ে ব্যোমকেশ নিজেও বাইরে বেরোনোর জন্য তৈরি হতে লাগলো। জিজ্ঞাসা করলাম, এত বেলায় তুমি আবার কোথায় চললে? সে বলল, বেরোতে হবে, জেলের কিছু পুরনো কাগজপত্র দেখা দরকার, তাছাড়া অন্য কাজও আছে। কখন ফিরবো কিছু ঠিক নেই, দেখি যদি সময় পাই তো হোটেলে খেয়ে নেব। যখন ফিরল তখন প্রায় বেলা 3টে। জামা জুতো খুলতে খুলতে বলল, উফ, বেজায় খিদে পেয়েছে, কিচ্ছু খাওয়া হয়নি, যাই স্নানটা করে নি। পুটিরাম, চট করে কিছু খাওয়ার ব্যবস্থা করো তো, আজ ম্যাটিনি, ঠিক 4টের সময় অভিনয় আরম্ভ হবে। অবাক হয়ে বললাম, সে কি, কিসের অভিনয়? ব্যোমকেশ বলল, ভয় নেই, এই ঘরেই অভিনয় হবে। অজিত, দর্শকদের জন্য আরো গোটা কয়েক চেয়ারের ব্যবস্থা করে ফেলো। স্নান করে যখন খেতে বসলো তখন বললাম, আচ্ছা, সমস্ত দিন কি করলে বলো তো? ব্যোমকেশ অনেকখানি অমলেট মুখের মধ্যে পুড়ে তৃপ্তির সাথে চিবোতে চিবোতে বলল, জেল ডিপার্টমেন্টের অফিসে আমার এক বন্ধু আছেন, প্রথমে তার কাছে গেলুম। সেখানে পুরনো রেকর্ড বার করে দেখা গেল যে আমার অনুমান ভুল হয়নি। আচ্ছা, তোমার অনুমানটা কি? প্রশ্ন কানে না দিয়ে ব্যোমকেশ বলতে থাক। সেখানকার কাজ শেষ করে বুদ্ধবাবু থুরি বিধুবাবুর কাছে গেলুম। হরিপদর খুনটা তাঁরই এলাকায় পড়ে। কেসের ইনচার্জ হচ্ছেন ইন্সপেক্টর পূর্ণবাবু। পূর্ণবাবুকে ব্যাপারটা বুঝিয়ে এবং বিধুবাবুর পদদ্বয়ে যথোচিত তৈল প্রয়োগ করে শেষ পর্যন্ত কার্যোদ্ধার হলো। কিন্তু কাজটা যে কি সেটাই তো এখন আমি জানি না। কার্যটা হচ্ছে প্রথমত রমানাথ নিয়োগীর ঠিকানা বার করা এবং দ্বিতীয়ত তাকে গ্রেপ্তার করে তার বাসা খানা তল্লাশ করা। ঠিকানা সহজেই বেরুলো, কিন্তু খানা তল্লাশে বিশেষ ফল হলো না। অবশ্য রমানাথের ঘর থেকে একটা ভীষণাকৃতি ছোড়া বেরিয়েছে। তাতে মানুষের রক্ত পাওয়া যায় কিনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বটে, কিন্তু যে জিনিস পাবো আশা করেছিলুম তা পেলুম না। লোকটার লুকিয়ে রাখার ক্ষমতা অসামান্য। কি জিনিস? আরে ওই যে মহারাজের নীলাটা। তারপর এখন কি করবে? এখন অভিনয় করব। রমানাথের কুসংস্কারে ঘা দিয়ে দেখব যদি কিছু ফল পাই। ওই বোধহয় মহারাজ এলেন, বাকি অভিনেতারাও এসে পড়লো বলে। আর কারা আসবে? ওই রমানাথ এবং তার রক্ষীরা। তারা এখানে আসবে? হ্যাঁ, বিধুবাবুর সঙ্গে সেরকমই ব্যবস্থা হয়েছে। পুটিরাম, খাবারের বাসনগুলো সরিয়ে নিয়ে যাও তো। আর কিছু জিজ্ঞাসা করার সময় পেলাম না, মহারাজ এসে প্রবেশ করল। ঘড়িতে ডং ঢং করে 4টে বাজল। দেখলাম মহারাজ রাজোচিত শ্রেষ্ঠতা রক্ষা করেছে। মহারাজকে খাতির করে বসাতে না বসাতেই আরো কয়েকজনের পায়ের শব্দ শোনা গেল। পরক্ষণেই বিধুবাবু, পানুবাবু, আরো 2জন লোক সাব ইন্সপেক্টরের সঙ্গে রমানাথ প্রবেশ করল। রমানাথের চেহারা এমন কোনো বিশেষত্বই নেই যে দৃষ্টি আকর্ষণ করে। চুরিবিদ্যায় পারদর্শী হতে গেলে বোধহয় চেহারাটাই নিতান্তই চলনসই হওয়া দরকার। মাথায় ছোট করে চুল কাটা, কপাল অপরিসর, চিবুক সুচালো, চোখের সতর্কতা, আর গায়ে বহু বছরের পুরনো, সম্ভবত জেলে যাবার আগের চামড়ার বোতামাটা 5 মিশালি রঙের স্পোর্টিং কোট ও প্রায় অপ্রত্যাশিত এক জোড়া রাবারের বুট জুতো দেখে হঠাৎ হাসি পায়। ইনি যে একজন সাংঘাতিক ব্যক্তি সে সন্দেহ কারোর মনে উদয় হবে না। ব্যোমকেশ আঙুল দিয়ে তাকে দেখিয়ে বলল, মহারাজ, লোকটিকে চিনতে পারেন কি? মহারাজ বললে, হ্যাঁ, এখন চিনতে পারছি। এই লোকটি সেদিন ভিক্ষে চাইতে গিয়েছিল। বেশ, এখন তাহলে আপনারা সকলে আসন গ্রহণ করুন। বিধুবাবু, মহারাজের সঙ্গে নিশ্চয়ই আপনার পরিচয় আছে। আসুন, আপনি মহারাজের পাশে বসুন। রমানাথ, তুমি এইখানে বসো। বলে ব্যোমকেশ রমানাথকে টেবিলের ধারে একটা চেয়ার দেখিয়ে দিল। রমানাথ কোনো কথা না বলে চেয়ারে গিয়ে বসল। 2জন সাব ইন্সপেক্টর তার 2 পাশে বসলেন। বিধুবাবু রীতিমতো গুরুগম্ভীর ভাবে কটমট করে চারিদিকে তাকাতে থাকলেন। এই সম্পূর্ণ বেআইনি ব্যাপার ঘটাতে দিয়ে তিনি যে ভেতরে ভেতরে প্রচন্ড অস্বস্তি বোধ করছেন তা তার ভাবভঙ্গিতেই প্রকাশ পাচ্ছে। সকলে বসার পর ব্যোমকেশ টেবিলের সামনে বসল। বলল,
আজ আমি আপনাদের একটা গল্প বলবো। অজিতের গল্পের মতো কাল্পনিক গল্প নয়, সত্য ঘটনা। যতদূর সম্ভব নির্ভুলভাবেই বলার চেষ্টা করব। যদি কোথাও ভুল হয় রমনাথ সংশোধন করে দিতে পারবে। রমনাথ ছাড়া আরেকজন এ কাহিনী জানত, কিন্তু আজ সে বেঁচে নেই। এইটুকু ভূমিকা করে ব্যোমকেশ তার গল্প আরম্ভ করলো। রমানাথের মুখ কিন্তু নির্বিকার রইল। সে মুখ তুলল না, একটা কথাও বলল না। নির্লিপ্তভাবে আঙুল দিয়ে টেবিলের ওপর দাগ কাটতে লাগলো। রমনাথ জেলে যাওয়ার পর থেকেই গল্প আরম্ভ করছি। রমনাথ জেলে গেল, কিন্তু মহারাজা নীলাটা সে কাজ ছাড়া করলে না, সঙ্গে করে নিয়ে গেল। কি কৌশলে সকলের সতর্ক দৃষ্টি এড়িয়ে সে নিয়ে গেল তা আমি জানি না, জানার চেষ্টাও করিনি। রমনাথ ইচ্ছে করলে আমাকে বলতে পারে। পলকের জন্য রমানাথ ব্যোমকেশের মুখের দিকে চোখ তুলে আবার মন দিয়ে টেবিলের ওপর দাগ কাটতে লাগলো। রমনাথ অনেক ভালো ভালো দামি জহরত চুরি করেছিল, কিন্তু তার মধ্যে থেকে কেবল মহারাজের রক্তমুখী নীলাটাই কেন সঙ্গে নিয়ে গেছিল তা অনুমান করাই দুষ্কর। খুব সম্ভবত পাথরটার একটা সম্মোহন শক্তি ছিল। জিনিসটা দেখতেও চমৎকার। গাঢ় নীল রঙের একটা হীরা, তার ভেতর থেকে রক্তের মতো লাল রং ফেটে বেরোচ্ছে। রমনাথ সেটাকে সঙ্গে নেওয়ার লোভ সামলাতে পারেনি। পাথরটা খুব পয়মন্ত, এ কথাও সম্ভবত রমনাথ শুনেছিল। দুনিয়তি যখন মানুষের সঙ্গ নেয় তখন মানুষ তাকে বন্ধু বলেই ভুল করে। যাই হোক, রমনাথ আলিপুর জেলে রইল। কিছুদিন পর পুলিশ জানতে পারল যে নীলাটা তার কাছেই আছে। যথাসময়ে রমনাথের সেল খানা তল্লাশ হলো। রমনাথের সেলে আরেকজন কয়েদি ছিল, তাকেও সার্চ করা হলো, কিন্তু নীলা পাওয়া গেল না। কোথায় গেল নীলাটা? রমনাথের সেলে যে দ্বিতীয় কয়েদি ছিল তার নাম ছিল হরিপদ রক্ষিত। হরিপদ পুরনো দাগি আসামি, ছেলেবেলা থেকে জেল খেটেছে, তার অনেক গুণ ছিল। যারা জেলের কয়েদি নিয়ে ঘাঁটাঘাঁটি করেছেন তারাই জানেন এক জাতীয় কয়েদি আছে যারা নিজেদের গলার মধ্যে পকেট তৈরি করে। ব্যাপারটা শুনতে খুবই আশ্চর্য, কিন্তু মিথ্যে নয়। কয়েদিরা টাকা করে জেলে নিয়ে যেতে পারে না, অথচ তাদের মধ্যে বেশিরভাগই নেশাখোর। তাই ওয়ার্ডারদের ঘুষ দিয়ে বাইরে থেকে মাদক দ্রব্য আনানোর জন্য টাকার দরকার হয়। গলায় পকেট তৈরি করবার ফন্দি এই প্রয়োজন থেকেই উৎপন্ন হয়েছে। যারা কাঁচা বয়স থেকে জেলে আছে তাদের মধ্যেই এই জিনিসটা বেশি দেখা যায়। প্রবীণ পুলিশ কর্মচারী মাত্র এই কথা জানেন। হরিপদ ছেলেবেলা থেকে জেল খাটছে, সে নিজের গলায় পকেট তৈরি করেছিল। রমনাথ যখন তার সেলে গিয়ে রইল তখন দুজনের মধ্যে বেশ ভাব হয়ে গেল। রুমে হরিপদর পকেটের কথা রমনাথ জানতে পারল। তারপর একদিন হঠাৎ পুলিশ জেলে হানা দিল। সেলের মধ্যে নীলা লুকাবার জায়গা নেই। রমনাথ নীলাটা হরিপদকে দিয়ে বললে, তুমি এখন গলার মধ্যে লুকিয়ে রাখো। হরিপদকে সে নীলাটা আগেই দেখিয়েছিল এবং হরিপদেরও সেটার উপর দারুণ লোভ জন্মেছিল। সে নীলাটা নিয়েই টপ করে গিলে ফেলল। তার কণ্ঠনালীর মধ্যে নীলাটা গিয়ে রইল। বলা বাহুল্য, পুলিশ এসে যখন খানা তল্লাশ করলো তখন কিছুই পেল না। এই ঘটনার পর দিনই হরিপদ হঠাৎ অন্য জেলে চালান হয়ে গেল। জেলের রেকর্ডে তার উল্লেখ আছে। হরিপদর ভারী সুবিধা হলো। সে বিশ্বাসঘাতকতা করল। যাবার আগে নীলাটা রমনাথকে ফিরিয়ে দিয়ে গেল না। রমনাথ কিছু বলতে পারল না। চোরের মার কান্না কেউ শুনতে পায় না। সে মন গুমড়ে রয়ে গেল। মনে মনে তখন থেকেই বোধ করি ভীষণ প্রতিহিংসার সংকল্প আনতে লাগলো। এই সময় লক্ষ্য করলাম রমানাথের মুখের কোনো বিকার ঘটেনি বটে, কিন্তু রক আর গলার শিরা দপদপ করছে আর ওর দুটো চোখ লাল হয়ে গেছে। ব্যোমকেশ বলতে থাকে, তারপর একে একে 10টি বছর কেটে গেছে। 6 মাস আগে হরিপদ জেল থেকে মুক্তি পেল। মুক্তি পেয়েই সে মহারাজের কাছে এলো। তার ইচ্ছা ছিল মহারাজের সঙ্গে পরিচিত হয়ে ক্রমে নীলাটা তাকে ফেরত দেবে। বিনামূল্যে অবশ্যই নয়, 2000 টাকা পুরস্কারের কথা সে নিজেও জানত। ও নীলা অন্যত্র বিক্রি করতে গেলেই ধরা পড়ে যেতে হবে, তাই সেই চেষ্টা সে করলও না। কিন্তু প্রথম থেকেই মহারাজ তার প্রতি এমন সদয় ব্যবহার করলেন যে সে ভারী লজ্জায় পড়ে গেল।
তবু সে একবার নীলার কথা মহারাজের কাছে তুলেছিল, কিন্তু শেষ পর্যন্ত নীলার বদলে মহারাজের কাছ থেকে টাকা আদায় করতে তার বিবেকে বেঁধে গেল। মহারাজের দয়ার গুণে হরিপদের মতো লোকের মনেও যে কৃতজ্ঞতা সঞ্চার হয়েছিল, এটা বড় কম কথা নয়। ক্রমে হরিপদর দিন ঘনিয়ে আসতে লাগলো। 10 দিন আগে রমানাথ জেল থেকে মুক্তি পেয়ে বেরোলো। হরিপদ কোথায় তা সে জানত না, কিন্তু এমনই দৈবের খেলা যে 4 দিন যেতে না যেতেই মহারাজের বাড়িতে রমানাথ তার দেখা পেয়ে গেল। রমানাথকে দেখার ফলেই হরিপদ অসুস্থ হয়ে পড়েছিল। হঠাৎ অসুস্থ হয়ে পড়ার আর কোনো কারণ ছিল না। যে প্রতিহিংসার আগুন 10 বছর ধরে রমানাথের মুখে ধিকি ধিকি জ্বলছিল, তা একেবারে দুর্বার হয়ে উঠল। হরিপদর বাড়ির সন্ধান সে সহজেই বার করল। তারপর সেদিন রাতে গিয়ে এ পর্যন্ত ব্যোমকেশ সকলের দিকে তাকিয়ে গল্প বলছিল। এখন হঠাৎ রমানাথের দিকে ফিরল। রমানাথ মন্ত্রমুগ্ধ সাপের মতো নিষ্পলক চোখে ব্যোমকেশের দিকে তাকিয়ে রইল। ব্যোমকেশ তার দিকে আঙুল তুলে চাপা স্বরে বলল, রমানাথ, সে রাত্রে হরিপদর গলা ছিঁড়ে তার কণ্ঠনালীর ভেতর থেকে তুমি নীলা বার করে নিয়েছিলে। সে নীলা কোথায়? রমানাথ ব্যোমকেশের চোখ থেকে চোখ সরাতে পারল না। সে একবার ঠোঁট চাটল, একবার চেয়ারে ছেড়ে উঠে দাঁড়াবার চেষ্টা করল। তারপর যেন অসীম শক্তি দিয়ে নিজেকে ব্যোমকেশের সম্মোহন দৃষ্টির নাকপাশ থেকে নিজেকে মুক্ত করে নিয়ে বিকৃত কণ্ঠে বলে উঠল, আমি জানি না, হরিপদকে আমি খুন করিনি। হরিপদ কার নাম আমি জানি না। নীলা আমার কাছে নেই। বলে লাল বিদ্রোহী চোখে যে তার দুহাত বুকের উপর চেপে ধরল। ব্যোমকেশের আঙুল তখনও তার দিকে তাক করা ছিল। আমাদের মনে হতে থাকলো যেন একটা মর্মগ্রাসী নাটকের অভিনয় দেখছি। দুটো প্রবল ইচ্ছাশক্তি পরস্পরের সাথে মরণাত্মক যুদ্ধ চলছে। শেষ পর্যন্ত কে জয়ী হবে তা দেখবার একাগ্র আগ্রহে আমরা পাথরের মতন বসে রইলাম। ব্যোমকেশের কণ্ঠস্বরে একটা ভয়ঙ্কর দৈববাণীর সুর ঘনিয়ে এলো। সে রমানাথের দিকে একটু ঝুঁকে আগের মতন তীব্র অনুচ্চস্বরে বলল, রমানাথ, তুমি জানো না কি ভয়ানক অভিশপ্ত ওই রক্তমুখী নীলা, তাই ওর মুখ তুমি কাটাতে পারছো না। ভেবে দেখো, যতদিন তুমি ওই নীলা চুরি না করেছিলে ততদিন তোমাকে কেউ ধরতে পারেনি। নীলা চুরি করেই তুমি জেলে গেলে। তারপর হরিপদর পরিণামটাও একবার ভেবে দেখো। সে গলার মধ্যে নীলা লুকিয়ে রেখেছিল। তার গলার কি ভয়ানক অবস্থা হয়েছিল তা তোমার চেয়ে বেশি আর কেউ জানে না। এখনো যদি নিজের ভালো চাও, ওই সর্বনাশা নীলা ফেরত দাও। নীলা নয়, ও কেউটে সাপের বিষ। যদি হাতে সে নীলা পড়ো, তোমার হাতে হাত করা পড়বে। যদি গলায় পড়ো, ওই নীলা ফাঁসির দড়ি হয়ে তোমার গলা চেপে ধরবে। অব্যক্ত একটা শব্দ করে রমানাথ উঠে দাঁড়ান। তার মনের ভেতর কিরকম প্রবল আবেগের সৃষ্টি হচ্ছে তা আমরাও বুঝতে পারিনি। পাগলের মতন সে একবার চারিদিকে তাকালো, তারপর নিজের কোটের চামড়ার বোতামটা সজোরে ছিঁড়ে দূরে ফেলে দিয়ে চিৎকার করে বলল, চাই না এই নীলা, এই নাও নীলা, আমাকে বাঁচা। বলে একটা দীর্ঘশ্বাস ফেলে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। ব্যোমকেশ কপালের ঘাম মুছল। দেখলাম তার হাত কাঁপছে। ইচ্ছাশক্তির যুদ্ধে সে জয়ী হয়ে গেছে বটে, কিন্তু অবলীলাক্রমে নয়। রমানাথের ফেলে দেওয়া বোতামটা ঘরের কোণে গিয়ে পড়েছিল। সেটা তুলে নিয়ে গিয়ে তার খোলস ছাড়াতে ছাড়াতে ব্যোমকেশ বলল, মহারাজ, এই নিন আপনার রক্তমুখী নীলা। এতক্ষণ শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচিত ব্যোমকেশের রক্তমুখী নীলা। ভাষ্য পাঠে আমি রচনা, গল্প পাঠে রমানাথ নিয়োগী অগ্নিশ, মহারাজা রমেন্দ্র সিংহের ভূমিকায় সিদ্ধার্থ, অজিত বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় রাহুল এবং ব্যোমকেশ বক্সির ভূমিকায় অভিক। শব্দগ্রহণ ও আবহে অগ্নিশ। আমাদের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহ দেবেন আর আমাদের এগিয়ে চলার পথকে আরও সুন্দর হতে সাহায্য করবেন, এই আশা রাখি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন মোড়কে, নতুন উপস্থাপনায়। সকলে ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমস্কার।